আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। কেমিস্ট্রির এসএসসি কেমিস্ট্রির প্রথম অধ্যায় রসায়নের ধারণা, কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এটা নিয়ে এমসিকিউ সিরিজ আপলোড, মানে এমসিকিউ বা বহু নির্বাচনী সমাধান এই জন্য আপলোড দেওয়ার চেষ্টা করছি, কারণ এই অধ্যায়টাকে অনেকে খুব একটা পাত্তাই দেয় না। প্রথম অধ্যায় খুব সিরিয়াস কিছু নাই, টাফ কিছু নাই। মূল বিষয়বস্তু আসলে সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু হওয়ার পরও থার্ড চ্যাপ্টার থেকে বেসিকটা শুরু হয়েছে, এটা আমিও জানি, তোমরাও জানো। কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন তো অবশ্যই একটা নির্দিষ্ট সিলেবাস থেকে, একটা নির্দিষ্ট গণ্ডি থেকে প্রশ্ন আসে। সো যেহেতু এই অধ্যায়টা সিলেবাসে থাকে বা এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে কেমন প্রশ্ন আসে এটার জানার দরকার হয়, তাই আমি আজকে এই ভিডিওটাতে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। এরকম একটা ছবি তোমাদের বইটাতে আছে। তো কেন এই ছবিটা দিয়ে স্টার্ট করলাম, দেখো এখানে সাংকেতিক চিহ্ন এবং চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি নিয়ে কিছু সাংকেতিক চিহ্ন আছে, কারা কারা এরকম আছে এবং এরা কি কি এক্সাম্পল আছে এগুলো নিয়ে আলাপ হচ্ছে। সো সাধারণত বিগত বছরের কোয়েশ্চেনগুলো এবং বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনগুলোর দিক তাকালে দেখা যায় এইগুলাই বেশি আসে। সো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, তোমাদের এই যে বইটার মধ্যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রথম যেই একেবারে শুরুর থেকে, একবারে শুরুর থেকে দেখো কিছু কথাবার্তা এখানে আছে, কিন্তু একদম শুরুর দিকে। তো এইখানে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে খ্রিস্টপূর্ব 3500 অব্দে। এই এমসিকিউগুলো তোমরা জানো মনে হয়, আমি তারপর একটু মনে করাই দিচ্ছি। 3500 অব্দের দিকে কপার এবং টিন, রাইট, কপার এবং টিন, এই ধাতুকে গলিয়ে তারা একটা সংকর ধাতু, রসায়নের শুরুটা এর আগেও শুরু হয়েছে, একটা ব্রোঞ্জ তৈরি করে ফেললো। এই যে ব্রোঞ্জ তৈরি করলো, এই ব্রোঞ্জ হচ্ছে সংকর ধাতু। এরপরে এগুলাকে ব্যবহার করা শুরু করলো। তারপরে এখানে শুরুর দিকে যে পরিমাণ লেখাপড়া আছে, এটা যদি তোমরা একবেলা পড়ো, কঠিন না। দেখো এই যে সেকেন্ড চ্যাপ্টারে সায়েন্টিস্টদের ছবি দেওয়া আছে এবং এইখানে টেবিল আছে। এই টেবিলটা একটু ভালো মতন খেয়াল করে দেখো, এই টেবিলে কি আছে। কাঁচা আম টক, কিন্তু আম যখন পেকে যায় তখন মিষ্টি লাগে। প্রথম অধ্যায়ে একজন শিক্ষার্থীকে এটা জানানোর চেষ্টা করা হচ্ছে যে কি আছে এর ভিতরে। কি আছে? যে কাঁচা আমে জৈব অ্যাসিড থাকে। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। তোমরা যারা কেমিস্ট্রির নবম অধ্যায়ে পড়েছো জানো না, অ্যাসিড দুই ধরনের, জৈব এবং অজৈব। খেয়াল করে দেখো, এই যে সাকসিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, এগুলো আছে বলে হচ্ছে আম মিষ্টি লাগে। কেন লাগে? এগুলো টক লাগে কারণ এই অ্যাসিডগুলো হচ্ছে অম্লধর্মী এবং অ্যাসিড টক স্বাদযুক্ত। ও যখন পেকে যায় তখন এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সৃষ্টি হয়। তোমরা বায়োলজির 5 নম্বর অধ্যায় পড়ার সময় দেখছো না যে ওই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা, এগুলো যখন একসাথে যুক্ত হয় তখন সুক্রোজ হয়। কিন্তু এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ আছে, এইটা হচ্ছে খুব সুইট, মিষ্টি, তাই আম মিষ্টি লাগে। তুমি দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস, মোমের দহন, তোমরা পড়ছো না কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায়, ওই যে পেট্রোলিয়ামের আংশিক পাতন কলামের বিভিন্ন তাপমাত্রায় গ্যাসগুলোকে পাওয়া যায়, বিভিন্ন পদার্থ পাওয়া যায়, মোম পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়। তো আমরা এগুলো জানি যে এই মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, এবং এদেরকে যখন উত্তপ্ত করা হবে, এদেরকে যখন দহন করা হবে, তখন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপশক্তি হবে। এই যে জিনিসগুলো প্রোডাকশন হচ্ছে কি, এগুলো হচ্ছে হাইড্রোকার্বনের দহনের ফলে সৃষ্ট উৎপাদ। তোমাদের মনে থাকবে না? অবশ্যই থাকবে। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ। এখানে যে কেমিস্ট্রি আছে আমরা এটা পড়ি হচ্ছে আবার সেই 9 অধ্যায়। কেন? অ্যাসিডিটি যখন হয়, অ্যাসিডের পরিমাণ যখন বেড়ে যায়, তখন ক্ষার জাতীয় ওষুধ খেতে হয়। দিস ইজ কল অ্যান্টাসিড। ওই অ্যান্টাসিড খেলে প্রশমন বিক্রিয়া হবে, নিউট্রালাইজ হয়ে যাবে, ব্যথা কমে যাবে। এই তো। সো এই হচ্ছে প্রথম অধ্যায়ের এই ছকগুলোকে একটু ভালো করে পড়ার দরকার হয়। দেখো পরের ছকটা, এই যে দেখো পরের ছকে এখানে বায়ু, খাবার, পানি, সার, কাগজের ব্যাপার দেওয়া। এখানে যে কাগজের কথা লেখা আছে না, এখানে সেলুলোজের কথা লেখা আছে। খেয়াল করে দেখো, এই সেলুলোজ মানে পলিস্যাকারাইড। কিন্তু তোমরা এগুলো পড়বা ইন্টারমিডিয়েটের বটানি বইয়ে গিয়ে পড়বা। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটোজ, লিগনিন, সুবেরিন, কাইটিন, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো পড়বা।
আপাতত ক্লাস 9-এ ওঠে বা পরীক্ষা যেহেতু দিতে হবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ঠিক সিমিলার ওয়েতে কী হবে, পরের পেজে দেখো এখানে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট এই চ্যাপ্টারে সেটা হচ্ছে আমার নিজের কাছে এটা একটু পছন্দ হয় না, কারণ হচ্ছে এখানে গবেষণার কিছু স্টেপ দেওয়া আছে। এই যে গবেষণার স্টেপ, এগুলা কি সার্বজনীন? গবেষণার স্টেপগুলা খুব আমার কাছে কেমন যেন উইয়ার্ড লাগে এই প্রশ্নগুলোকে যখন বলা হয় যে এটা কততম ধাপ, ওইটা কততম ধাপ। আরে ভাই, ধাপ তো চেঞ্জ হইতে পারে। আমি যেই বিষয়বস্তু নিয়ে গবেষণা করছি, বিষয়বস্তু যখন পরিবর্তন হবে তখন ধাপ চেঞ্জ হবে। বাট একটা জেনারেল হিসাব করলে যে হ্যাঁ আমি বুঝলাম যে আমি কি নিয়ে গবেষণা করতে চাই, এটা আমাকে আগে ডিসাইড করতে হবে, টপিক ডিসাইড করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে দেখতে হবে যে এই কনসেপ্টের উপরে আগে কি কাজ হয়েছে, তারপরে হচ্ছে আমি যা করতে চাই সেটা প্ল্যান করব এবং সেই অনুপাতে আমি হচ্ছে কীভাবে আমি কোন প্রসেসে আগাবো, আমার রিসার্চ ম্যাথোডোলজি কী হবে, এইটা হচ্ছে সে ডিসাইড করে দিবে, রিসার্চ ম্যাথোডোলজি। সুতরাং এই রিসার্চ ম্যাথোডোলজি যখন ঠিক না হবে তখন কিন্তু আসলে রিসার্চের আউটপুট হবে ঘোড়ার ডিম। তারপরে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষণ করব, আমি ডেটা কালেকশন করব, ডেটা কালেকশন করার পর অ্যানালাইসিস করব, আমি যেগুলো আগেই চিন্তা করেছি। এরপর আমার রেজাল্ট আসবে এবং রেজাল্ট জাতীয় জীবনে বা আমার যেই আউটকাম, আমার রিসার্চের যে আমার রেজাল্টের যে একটা ইফেক্ট, এটা কিভাবে ইফেক্টিভ হবে এটা ডিসাইড করে দিতে হবে। সুতরাং ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা, এটা হচ্ছে ইউজুয়ালি একটা গবেষণা কার্যের ইউজুয়াল একটা স্ট্র্যাটেজি। তো এইটার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম প্রশ্ন হয় কোনটা কত নাম্বার স্টেপ। তো এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6। আপাতত আমরা এটা মনে রাখবো, যেহেতু এটা একাডেমিক, এটা আমরা একটু মনে রাখবো 6টা। ওকে ওকে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার বলেন তো পরীক্ষায় কেমন প্রশ্ন আসে? পরীক্ষায় এটা গেলে ধরো যে একটা ডিজাইন, আরেকটা হচ্ছে তুমি নিশ্চিতভাবে শিওর থাকো যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। তাকাও, এখানে তাকাও, এই যে এখানে যে দেওয়া আছে এটা খুবই মানে দৃষ্টিকটু। এটাও আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে মাস্ক বানানটা লিখতে গিয়ে MU ব্যবহার করা হয়েছে। আসলে মাস্ক বানান হচ্ছে MASK, মাস্ক। এখন তোমরা তো এটা জানো যে এটা হচ্ছে অ্যাপ্রন, এটা হচ্ছে গগলস, চশমা, হ্যাঁ গগলস, এটা গ্লোভস এবং এটা মাস্ক। এগুলো আমরা কোথায় ব্যবহার করি? মাস্ক তো এখন আমরা সার্বজনীন সব ক্ষেত্রে ব্যবহার করি, অভ্যাস হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলে সেটা অভ্যাস হয়ে যায়। আর এগুলো আমরা ব্যবহার করি হচ্ছে ইউজুয়ালি কেমিস্ট্রি ল্যাবে, আরও অন্যান্য জায়গায় ব্যবহার হয়, বাট কেমিস্ট্রি ল্যাবে এটার ইউজ হয়। এরপর খেয়াল করে দেখো, এই যে এখানে দাঁড়া 1 মিনিট, ওপিএস, এইখানে পরের পেজে এইখানে যে চিত্রগুলো আছে, দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, রিয়েলি খেয়াল করে দেখো। তুমি একটু খেয়াল করে দেখো এটা দেখতে কেমন, ভাবো একটু এটা দেখতে কেমন, এটা কেমন দেখতে। দেখো এই চিত্রটা দেখো, ওরে এই চিত্রটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। খুব মনোযোগ দিও কি কি আছে। এই যে দেখো TNT, ট্রাইনাইট্রোটোলুইন, জৈব পারক্সাইড। এটা এত বেশি কমন যে জৈব পারক্সাইড একটা বিস্ফোরক পদার্থ। ট্রাইনাইট্রোগ্লিসারিন, TNT, ট্রাইনাইট্রোটোলুইন, জৈব পারক্সাইড, বিস্ফোরক, এক্সপ্লোসিভ, সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট। তারপর দেখো দাহ্য পদার্থ। এখন এই যে দাহ্য, যেগুলো হচ্ছে আগুনের সাথে আসলে এটা জ্বলে ওঠে, ফ্লেমেবল সাবস্টেন্স। কারা ফ্লেমেবল সাবস্টেন্স? এই যে ফ্লেমেবল সাবস্টেন্সের মধ্যে দেখো এখানে হচ্ছে অ্যালকোহল এবং ইথারের নাম আছে। যেহেতু এটা টেক্সট বুক, সুতরাং এখানে অবশ্যই রেফারেন্সের ব্যাপার আছে। অ্যালকোহল ROH এইভাবে আসতে পারে, ইথার ROR, এটা তোমরা এখানে একটু লেখা রাখো। এখান থেকে প্রশ্ন আসে, এটা পারতে হবে। এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বইয়ে আছে, আমরা জানতে হবে, কোথাও না কোথাও জীবনে কাজে লাগবে। তারপরে কি বিষাক্ত পদার্থ, কি হইল টক্সিক্স। কারা কারা টক্সিক? গায়ে লাগলে একেবারে জ্বলে যাবে, কিছু একটা হবে টক্সিক।
এই যে দেখো বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলা এইসব ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। খুবই ভয়াবহ টক্সিক সাবস্টেন্স। তারপর দেখো উত্তেজক পদার্থ, ইরিটেন্ট। এ দেখো মাঝখানে একটা ক্রস আছে, খেয়াল করে দেখো এখানে একটা বানান আছে, এই যে নাইট্রাস অক্সাইড, খুব এই যে চিকন এক জায়গার মধ্যে আছে, হ্যাঁ, N2O, নাইট্রাস অক্সাইড, উত্তেজক পদার্থ। রিমেম্বার, কেন? এগুলা ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে। একই জিনিস, সেম গল্প। দেখো স্বাস্থ্য ঝুঁকি, বোঝাই যাচ্ছে যে একটা হিউম্যান বডির মাঝখানে কোনো এক জায়গায় ফুটে আছে, হিউম্যান বডি বোঝা যাচ্ছে। এটা কি স্বাস্থ্য ঝুঁকি? কারা কারা স্বাস্থ্য ঝুঁকি? এই যে দেখো বেনজিন, টলুইন, জাইলিন, এগুলা স্বাস্থ্য ঝুঁকি। একটু মুখস্থ রাখা লাগবে, সত্যি মুখস্থ রাখা লাগবে। বেনজিন, টলুইন, জাইলিন। তারপর তুমি খেয়াল করো, তুমি যখন পেজ উল্টাবা তোমার সামনে আরেকটা জিনিস চোখের সামনে আসবে। এই যে দেখো, এটা খুব সিরিয়াস, এটা আসে পরীক্ষায়, এটা অনেক বেশি আসে। এই যে তেজস্ক্রিয় পদার্থ ট্রিফয়েল, এই চিহ্নটা সর্বপ্রথম 1946-এ আমেরিকাতে ইউজ হয়েছিল। ট্রিফয়েল দেখো কেমন পাখার মতো, তিনটা। এখন এখান থেকে এমসিকিউ কি আসে? এই যে এগুলো যে ট্রিফয়েল, দেখো কি কি আছে, ইউরেনিয়াম, রেডিয়াম, যত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে এগুলা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। খেয়াল করে দেখো, পরিবেশের জন্য ক্ষতিকর। তুমি একটু ফিগারটার দিকে তাকাও, একটা গাছ আছে, একটা মাছের মতো একটা কি একটা দেখা যাচ্ছে, আমি খুব স্পষ্ট না, বাট একটু আইডেন্টিফাই করা যায়। পরিবেশের জন্য ক্ষতিকর। তো পরিবেশের জন্য ক্ষতিকর কোনগুলা? টক্সিক মেটাল যেগুলো দেখো, লেড, মার্কারি, লেড, মার্কারি। এখন তুমি যখন ক্ষত সৃষ্টিকারী অংশে যাবা, এখানে দেখো করোসিভ, করোসিভ ক্ষত সৃষ্টিকারী কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনদ্রবণ। এই যে এক্সাম্পলগুলো, এটা একটু লিখে রাখবা, লিখে রাখবা। এখন তুমি দেখো, তোমাকে যদি আমি নিয়ে যাই আমার যেই ওই কি বলে, যে একটা ছোট্ট এমসিকিউ সলভ সিরিজ, কেমিস্ট্রি চ্যাপ্টার 1, ওকে, চ্যাপ্টার 1-এর প্রথম কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, কোনটি দাহ্য পদার্থ? ময়মনসিংহ বোর্ড 2020, দাহ্য পদার্থ। খেয়াল করে দেখো, তোমাদের যদি মনে থাকে দাহ্য পদার্থ কি পড়ছিল, একদম ওই 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 টপিকটাতে যাও, তোমাদের মনে থাকার কথা দাহ্য পদার্থ কি পড়েছিল। এই যে দেখো, এই যে দাহ্য পদার্থ মনে আছে, এই যে অ্যালকোহল, ইথার, এর মধ্যে ইথার আছে না এমসিকিউতে অপশনে? ইথার হবে। তার মানে কি এখানে কোনটা হবে? ইথার। আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে? 100% শিওর অ্যান্থনি ল্যাভয়েসিয়ে, অ্যান্টনি ল্যাভয়েসিয়ে যদিও বলা আছে। কাঁচা আমে কি থাকে? একটু আগে আমরা পড়েছি, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। কোনটি বিস্ফোরক পদার্থ? জৈব পারক্সাইড, পরীক্ষায় বারবার আসে এটা। তারপর নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী? ক্ষত সৃষ্টিকারী, এই যে এটা, নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী? চিহ্নটা চিনতে হয়, এইখানে এইটাই হচ্ছে খেলা, চিহ্নটা চেনা লাগে। এই চিহ্নগুলা একটু দেখো, নিচের এই যে সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এইটা কি প্রকাশ করতেছে? এটা প্রকাশ করতেছে হচ্ছে উত্তেজক পদার্থ, ইরিটেন্ট সাবস্টেন্স। তারপর নিচের কোনটি বিস্ফোরক দ্রব্য? ওই একই প্রশ্ন আবার দেখো, বরিশাল বোর্ড 2020, জৈব পারক্সাইড। কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? অবশ্যই এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা হবে, কোয়ান্টাম বলবিদ্যা। পরে দেখো 9, নিচের কোনটি জারক গ্যাস বা তরল পদার্থ নির্দেশ করে? এইটা আবার তোমাদের বইয়ে নাই, এটা হবে, এটা হবে। কেন? কারণ এটা হচ্ছে এরকম যে একটা গোল্লার উপরে আগুন জ্বলতেছে, সো এটা হচ্ছে জারক গ্যাস বা তরল নির্দেশ করে। জারক, অক্সিডেন্ট লিকুইড আর অক্সিডেন্ট গ্যাস। ক্লিয়ার? মন থাকবে? থাকবে। তোমাদের মন থাকবে নাকি আমার থাকবে? দেখো 10, এই যে এই সব দেখলে না কেমন যেন লাগে। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার, অনুসন্ধান এবং হ্যাঁ এটাই তো গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটা? ওই যে লিখছিলাম না ষষ্ঠ ধাপ। এখন এখানে তথ্য উপাত্তের সংগঠন ও বিশ্লেষণ হবে, তথ্য উপাত্তের সংগঠন ও বিশ্লেষণ, এটাই হবে। এরপর দেখো
অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া তৃতীয় ধাপ, দেখছো অবস্থাটা, তৃতীয় ধাপে পরীক্ষণ না পরিকল্পনা প্রণয়ন, এটা হবে কাজের পরিকল্পনা প্রণয়ন। এগুলো কিন্তু ভ্যারিয়েবল, চেঞ্জ হইতেই পারে। 12 এটা কই গেল, ধরো হ্যাঁ এই যে 12, নিচের কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল? ট্রিফয়েল, এই যে এটা। নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে? হ্যালোজেন, এটা অবশ্যই ক্লোরিন হবে। ক্লোরিন হচ্ছে একটু ক্ষতিকর। কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে স্কিনের জন্য হার্মফুল? হ্যালোজেন, ক্লোরিন। 13, 14, ট্রিফল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? এ তো আমেরিকা। বিস্ফোরক, আবার একই প্রশ্ন, জৈব পারক্সাইড। ওই যে একই প্রশ্ন, দেখো কি, পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ অনুসন্ধান, পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান, ষষ্ঠ ধাপ যদি ফলাফল আমি বলি তাহলে এটা পঞ্চম হবে, কারণ উপাত্ত সংগ্রহ অনুসন্ধান করে গবেষণা কাজ করে এরপর আমার অ্যানালাইসিস করে রেজাল্ট বলতে হবে, পঞ্চম ধাপ চিন্তা করা যায়। ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোনটা? ক্লোরিন। আচ্ছা, এই যে আবার একই প্রশ্ন, অনুসন্ধান, ঢাকা বোর্ড 2017, অনুসন্ধান গবেষণার প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, এই যে বিজ্ঞান ও মানব কল্যাণে এর প্রভাব। একটা গবেষণা হয়েছে, সেটার রেজাল্ট কি, ইফেক্ট কোথায় পড়বে, কারা লাভবান হবে, কেমনে লাভবান হবে, এটা হইতে হবে দ্য লাস্ট স্টেজ। 18, খেয়াল করো। 19, এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন কি? এলপিজি এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস না, সো এগুলা এই ক্ষেত্রে এটা তো জারক না, এই দুইটা তো হবে না, এইটাই হবে দাহ্য পদার্থ, এগুলো দাহ্য পদার্থ, কারণ সিএনজির মধ্যে হাইড্রোকার্বন মানে বিউটেন থাকবে, সুতরাং এগুলো দাহ্য। নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? এই যে শ্বাসকষ্টের জন্য দায়ী গ্যাস, এখন শ্বাসকষ্টের জন্য দায়ী গ্যাস তো কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, এটাও হইতে পারে, নাইট্রোজেন হাইড্রোজেন না। শ্বাসকষ্টের জন্য দায়ী আমি যদি ক্লোরিনকে চিন্তা করি, অসম্ভব না তো। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে? মিশর, ইজিপ্ট, খুব সুন্দর একটা দেশ। ফল পাকলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে? জালালাবাদ ক্যান্টনমেন্ট, এটা রাসায়নিক পরিবর্তন। ওকে, কোনটি উত্তেজক পদার্থ? নাইট্রাস অক্সাইড, এই যে মনে আছে ওই যে এখানে লিখছিলাম নাইট্রাস অক্সাইড, N2O। বেনজিন, ক্লোরোবেনজিন, ইথার এটা অন্য জিনিস, কিন্তু নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে উত্তেজক পদার্থ। তোমাদের মনে আছে উত্তেজক পদার্থের মধ্যে আমরা বলছিলাম কোনটা উত্তেজক পদার্থ? এই যে খেয়াল করে দেখো, উত্তেজক পদার্থের যে ক্রস চিহ্নটা আছে তোমাদের জানার কথা, এই যে ক্রস চিহ্ন এখানে লেখা আছে, এই যে উত্তেজক পদার্থ, এই যে দেখো এখানে নাইট্রাস অক্সাইড। এই কারণে এমসিকিউগুলোকে পারার জন্য একটু মেইন বইটাকে বারবার প্র্যাকটিস করার প্রয়োজন আছে। এই জন্য আমি বলছি কেমিস্ট্রি, ফিজিক্স, বিজ্ঞান মুখস্থ করার বিষয় না, বাট এমসিকিউ ভালো করার জন্য সামটাইমস আমাদের প্র্যাকটিস বেশি করতে হয়। এইবার খেয়াল করে দেখো পরেরটা, তাহলে উত্তেজক পদার্থ কোনটা? নাইট্রাস অক্সাইড। আচ্ছা, কোন সাংকেতিক চিহ্ন বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহৃত? বিস্ফোরক, বুম, এই যে এটা মনে আছে, এক্সপ্লোসিভ, একদম শুরুর সাইনটা। তারপরে দেখো নাইট্রাস অক্সাইড কোন ধরনের পদার্থ? এটা তো একটু আগে বললাম না, উত্তেজক পদার্থ। নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে আমের বর্ণ হলুদে রূপান্তরিত হয়? এখানে এই যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে রাসায়নিক প্রক্রিয়ার চাইতে, যেহেতু আম একটা লিভিং অর্গানিজম, জৈব রাসায়নিক প্রক্রিয়া বেটার অবশ্যই। কোন যুগীয় রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত? অবশ্যই এটা প্রাচীন ও মধ্যযুগীয়, প্রাচীন এবং মধ্যযুগীয়। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা হট কোয়েশ্চেন, মানে এটা আলকেমি, জাবের ইবনে হাইয়ান, আলকিমিয়া, এই শব্দগুলো এই চ্যাপ্টারের হট কোয়েশ্চেন। 27 দেখো, 28 প্রাচীনকালে কারা রসায়ন চর্চা করত? এতে একটু আগে বললাম আলকেমিরা। রসায়নকে কিসের বলা হয়? জীবনের জন্য বিজ্ঞান, মণিপুর উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আচ্ছা, মিশরীয়রা স্বর্ণ আহরণ করত খ্রিস্টপূর্ব কত সালে? 2600।
আর 35 সালে ওরা ব্রোঞ্জ বানাইছিল। সালোকসংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। কেন? এটা লিভিং অর্গানিজমের মধ্যে হচ্ছে এবং একটা রাসায়নিক প্রক্রিয়া, দ্যাট ইজ এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? কি? কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? কোনটিতে জৈব যৌগ? হ্যাঁ, শামুকের খোলস থাকতেই পারে, কাপড় কাচা সোডাতে সোডিয়াম কার্বনেট, বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট, এখানে ক্যালসিয়ামের যৌগ থাকবে, কাঠ থাকবে, কারণ সেলুলোজ। ওই যে আমরা পড়ছিলাম বইয়ের মধ্যে, অ্যাকর্ডিং টু বুক, সেলুলোজ। কোনটি অজৈব যৌগ জানো তো? শ্বেতসার না, আমিষ, চর্বি একটাও না, এগুলো সব জৈব যৌগ। খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, এটা অজৈব যৌগ। তুমি প্রশ্ন করতে পারো কিভাবে বুঝবো অজৈব যৌগ জৈব যৌগ? এটা কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায়ের ওয়ান অফ দ্য বেস্ট টপিক, জৈব অজৈব যৌগের পার্থক্য। আমাদের খাদ্যের প্রধান উপাদান কোনটা? এটা কেমন কথা? আমাদের খাদ্যের প্রধান উপাদান? ও আমাদের দেশে তো সবাই ভাত, মাছে ভাতে বাঙালি, মাছে প্রোটিন, ভাতে শর্করা, সেই হিসাবে ভাত বেশি খাই, শর্করা, শ্বেতসারই হইতে হবে। 34, 35, উদ্ভিদ খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়? সালোকসংশ্লেষণ। কারণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সে গ্লুকোজ উৎপন্ন করে, এটা স্টোরড হয়। পরিবেশ রক্ষার্থে কোথা থেকে তামা পুনরুদ্ধার করা জরুরি? তামা, কপার, এই যে নষ্ট ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে। এটা খুব সিরিয়াস একটা ইস্যু। আমাদের দেশে ওয়েস্ট বলা হয় এটাকে, ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট। এই ইলেকট্রনিক ওয়েস্ট থেকে যদি একটু রিসাইক্লিং করা যাইতো তাহলে আমাদের আরও অনেক সেভ হইতো, আমাদের এনভায়রনমেন্টটা ভালো থাকতো। 36, কোয়ান্টাম মেকানিক্স কোনটিকে ব্যাখ্যা করে? বাবা, কঠিন কথা। কোয়ান্টাম মেকানিক্স পরমাণুর গঠনকে ব্যাখ্যা করে। জীবদেহের জটিল অণুতে অনুপস্থিত প্রোটিন, অনুপস্থিত কোনটা? বাবারে, জীবদেহের জটিল অণুতে অনুপস্থিত প্রোটিন, ক্যালসিয়াম, ডিএনএ, তন্তুকে বাদ দেওয়া যেতে পারে না। ডিএনএ, প্রোটিন, ইটস অল টুগেদার ক্যালসিয়ামের যৌগ, বাট তন্তু অনুপস্থিত। প্রশ্নটা হচ্ছে অনুপস্থিত, খুব কিউট একটা প্রশ্ন, অনুপস্থিত। জীবনভর আমরা উপস্থিত করি। রসায়নের হিসাব নিকাশের সূত্র প্রদান কিসের সাথে নির্ভরশীল? সব গণিতের সাথে। ম্যাথ, গণিতের সাথে। গণিত হচ্ছে একটা লাভ লাইফ। ম্যাথমেটিক্স ক্লাসিক জিনিস, সব কিছুর সাথে আছে, সব। জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটা? জীবের দেহ গঠন হয় হচ্ছে প্রোটিন দিয়ে, কোনো কথা নেই, প্রোটিন। কোনটি? কালি হচ্ছে কার্বন কণা, কয়লা না, কালি কার্বন কণা। আচ্ছা, ফলের মধ্যে থাকে কোনটা? ফলের মধ্যে থাকে হচ্ছে জৈব অ্যাসিড, কোনো সমস্যা নেই। অনুসন্ধান থেকে কিসের জন্ম? গবেষণা। আমার যখনই নেসেসিটি ইজ দ্য ল, যখন আমার চাহিদা থাকবে আমার তখন গবেষণা করতেই হবে। অনুসন্ধান গবেষণার এই যে আবার একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো যখন করে চিন্তায় পড়ে যাই যে পঞ্চম ধাপ, পরিকল্পনা প্রণয়ন হবে না, ফলাফল সম্পর্কে এটা অধ্যয়ন করে লাভ নাই, বিষয়বস্তু তাও লাভ নাই, এটা হচ্ছে পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ বলা যেতে পারে। অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটা? অনুসন্ধান ও গবেষণার ফলাফল কি? অনুসন্ধান ও গবেষণার ফলাফল, আচ্ছা, রেজাল্ট। আমি যে গবেষণা করলাম, আমার মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা আসবে, একটা প্রাথমিক ধারণা, সাধারণ ব্যাখ্যা, আগাম ধারণা, এইসব কথাবার্তা বাদ, এগুলা চলবে না, নতুন কিছু আসবে, কারণ গবেষণার রেজাল্ট হচ্ছে সামথিং নিউ। ওকে, ডান। 45, আচ্ছা দেখি কোন পর্যন্ত যেতে পারি। 45, 46, গবেষণার জন্ম কোত্থেকে? গবেষণার জন্ম হচ্ছে অনুসন্ধান থেকে। বিস্ফোরক দ্রব্যের জন্য কোন প্রতীকটি ব্যবহার করা যায়? এ কেমন কথা? বিস্ফোরক দ্রব্যের জন্য বিস্ফোরিত হবে কিছু, তেজস্ক্রিয় রশ্মি, আগুনের শিখা, এইসব না, বিস্ফোরিত বোমা, ভুম, বিস্ফোরিত বোমা। কোনটি দাহ্য পদার্থ? এ কি দাহ্য পদার্থ? হচ্ছে অ্যারোসল। অনেকে আছে দুষ্টগুলা, ওই যে মোমবাতির উপর অ্যারোসল মারে। সিরিয়াস, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। অ্যারোসল।
আগুনের শিখা সম্বলিত রাসায়নিক পদার্থ, আগুনের শিখা সম্বলিত রাসায়নিক পদার্থ, আগুনের শিখা, এটা তো দাহ্য পদার্থ। তো দাহ্য পদার্থ বিস্ফোরকের মধ্যে না নিলে তাহলে পেট্রোলিয়াম হবে। আগুনের শিখা সম্বলিত রাসায়নিক পদার্থ পেট্রোলিয়াম। রে বাবা রে বাবা, এটা কি? এটা তো দাহ্য, মানে দাহ্য পদার্থ, ফ্লেমেবল। এখন এখানে কেয়া হে, পারক্সাইড, ক্লোরিন না, এই যে এইটা হওয়ার কথা, কিন্তু এখানে তো ভুল লিখছে আসলে। এইটা হবে ROH, অ্যালকোহল। অ্যালকোহল হবে অ্যান্সার, অ্যালকোহল। জৈব পারক্সাইডের ধর্ম কোনটা? জৈব পারক্সাইড অবশ্যই অস্থিত, এই কারণে পারক্সাইডটা হচ্ছে বিস্ফোরিত হয়। অস্থিত, সুস্থিত না। 51 কই গেল? 52। নিচের কোন তথ্যটি সঠিক নয়? কোন তথ্য সঠিক নয়? নো নো, এই যে এটা 36 সালে না, তো 36 সালে না, এটা সঠিক নয়, এটা অসত্য। আগুনের শিখা, আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সম্বলিত পদার্থের ক্ষেত্রে। আগুনের শিখা, তাহলে এটা তো দাহ্য পদার্থ, এটা সহজেই দাহ্য হবে, এটাই রাইট অ্যান্সার। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ নয়, নিচের কোনটা? নয়, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ নয়। বেনজিন, টলুইন, জাইলিন এক জাতীয়, হেলথ হ্যাজার্ড, TNT হবে। TNT, ট্রাইনাইট্রোটলিন। ট্রাইনাইট্রোটলিন এটা বিস্ফোরক, এটা এক্সপ্লোসিভ, এটা হচ্ছে এক্সপ্লোসিভ। বাট এগুলো আসলে ঝুঁকিপূর্ণ, হেলথ হ্যাজার্ড। বিস্ফোরক পদার্থ নয় কোনটা? আল্লাহ, বিস্ফোরক পদার্থ নয় কোনটা? টলুইন, টলুইন বিস্ফোরক না। TNT, পারক্সাইড, এই যে TNT, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন, এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার বুক জৈব বিস্ফোরক, কিন্তু টলুইন বিস্ফোরক না। আচ্ছা, একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি এটা বহুপদী সমাপ্তি সূচক, একটু কয়েকটা দেখি প্র্যাকটিস করে পারি কিনা। কাঠ পড়াইলে, কাঠ তো হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড জ্বলে বাষ্প হবে, মিথেন হবে না। নো, তাহলে অ্যান্সার 1 ও 2 নাকি? অবশ্যই। আলকেমি হলো বিকর্ণেশ্বর প্রশ্ন। আলকেমি কি? মিশরীয়, আরে আল্লাহ আল্লাহ, না, মিশরীয় শিল্পকলা না, এটা কেমিস্ট্রি কলা। তাহলে এটা হচ্ছে 2 আর 3, এই হচ্ছে 2 আর 3। মোম কি? মোম, এই মোম কি বলতো? মোম একটা জৈব যৌগ। কি জৈব যৌগ? কার্বন, হাইড্রোকার্বন, একই তো কথা রে ভাই, এসব কি রে? 1, 2 ও 3। কাঠ কেরোসিন দহনে উৎপন্ন হয়, কাঠ কেরোসিন দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, তাপ, বাষ্প, তিনটাই হবে। কনফার্ম, মিস নেই কোনো। 59। পাকা আম মিষ্টি হয় যার উপস্থিতির জন্য ডক্টর খস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাকা আম মিষ্টি হয়, এই যে বলছিলাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, কিন্তু সুক্রোজ না, সুক্রোজ না। এটার অ্যান্সার 1 ও 2। বিপজ্জনক লেবেলকৃত পদার্থের বৈশিষ্ট্য। বিপজ্জনক লেবেলকৃত পদার্থের বৈশিষ্ট্য। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং। মারাত্মক বিষাক্ত, অবশ্যই। তালাবদ্ধ সংরক্ষণ, অবশ্যই, নাহলে যে কেউ ঢুকে নিজের মনে করে নিতে পারে। পরীক্ষা পরীক্ষণ মিশ্রণ যথাযথ পরিশোধন করা, অবশ্যই। 3। আচ্ছা, 3টেই হবে। কোন বস্তুতে আগুন বা তাপ কি? কোন বস্তু আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে? মোমকে তো আমি চাই ও থাকুক আগুনের পাশে, কারণ আমাকে ওকে ব্যবহার করে লেখাপড়া করতে হবে। আগের দিনে হয়তো, এখন হয় কিনা জানি না, হইতে পারে। অ্যারোসল, পেট্রোলিয়াম। 2 এবং 3 দূরে রাখতে হবে, মোমকে দূরে না কাছে রাখতে হবে। আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি ট্রিফয়েল দ্বারা। তেজস্ক্রিয় রশ্মিকে বোঝানো হয়, বিকলাঙ্গ করে দিতে পারে, শরীরে ক্যান্সার হইতে পারে। 63 নম্বর প্রশ্নের 3টাই অ্যান্সার হবে, 3টাই অ্যান্সার হবে। 63 নম্বরে 3টাই অ্যান্সার হবে। ট্রিফয়েলের ক্ষতিকর দিক থেকে রক্ষার জন্য বিকর্ণাসার প্রশ্ন। ট্রিফয়েলের ক্ষতিকর দিক, যে কোনো কিছু ক্ষতিকর যেহেতু, তাহলে পাত্রে রাসায়নিক দ্রব্যাদি রাখতে হবে, নিরাপদ দূরত্ব বজায় ও যে কোনো পোশাক। কি
যে কোনো পোশাক পরা যাবে না, সরি সরি সরি, চোখের বিশেষ ধরনের চশমা, অফকোর্স 1 আর 3 হবে অ্যান্সার, 1 আর 3 হইতে হবে। যে কোনো পোশাক পরিধান এইটা হবে না, এখানে অন্য কোনো ড্রেস পরে আসলে হবে না, এখানে অন্য কোনো ড্রেস পরে আসলে হবে না। এ কি হাসান আলী সরকার হচ্ছে চাঁদপুর, আরে চাঁদপুরের কথা বললে তোমাদের কারো যদি বাড়ি চাঁদপুর হয় আমার একটু দাওয়াত দিও, মেলা দিনের শখ বুঝেছাও, একখান ইলিশ মাছ ও মনে করো যে লাফাতে থাকবে, আমি একটা ছবি তুলবো, তারপরে মনে করো ধরি কিছু একটা করব, এটা ইলিশ মাছ লাফাচ্ছে বুঝেছাও, চাঁদপুরে যাব। উদ্দীপকের সাংকেতিক চিহ্ন, এটা ট্রিফয়েল, অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মি বোঝানো হয়েছে, ইয়েস। জীবাণু সংক্রমণ ঘটাতে, এটা কেমন কথা, জীবাণু সংক্রমণ ঘটাতে পারে, না এইটা না, এটার অ্যান্সার 1 ও 2 হবে শিওর। আচ্ছা, দাহ্য পদার্থগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো সহজে আগুন ধরতে পারে, বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কিন্তু বাবারে কিন্তু বিষাক্ততা নেই, এই কথা বলা যাবে না, নো 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 নো, অ্যান্সার 1 ও 2 হবে। 66, 67 স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এখানে তো সবগুলা, বেনজিন, টলুইন, জাইলিন আমরা তো জানি এগুলো হেলথ হ্যাজার্ড, তাহলে 3টাই হবে। বৃত্তের উপরে আগুনের শিখা সম্বলিত, এটা সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল চিটাগং, বৃত্তের উপরে আগুনের শিখা। এখন বৃত্তের উপরে আগুনের শিখা এইটার ক্ষেত্রে কঠিন পদার্থ হওয়ার সম্ভাবনা নাই, গ্যাস, তরল বা জারক পদার্থ হবে, 2 আর 3ই হবে। বৃত্তের উপরে আগুনের শিখা, এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, গ্যাস বা তরল রাসায়নিক পদার্থ। আচ্ছা, এইটা আবার কি, 69-70 প্রশ্নের উত্তর দিব। মোম হলো, আচ্ছা এখানে মোমকে পোড়ানো হয়েছে, ফলে এক্স হয়েছে, এ হয়েছে, মোমকে পোড়াইলে অবশ্যই এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, এতে কোনো সন্দেহ নেই। আলো, তাইলে এখানে তাপ হবে, তার মানে এক্স হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এ হচ্ছে তাপ, সন্দেহ নাই। মোম কি, মোম তো অ্যাস্টারোনা, এটা উচ্চতর হাইড্রোকার্বন, মোম হচ্ছে C15 থেকে উপরের দিকের হাইড্রোকার্বন। উদ্দীপকের বিক্রিয়ায় তাপ তো অবশ্যই উৎপন্ন হবে, দহনও ঘটবে, এটি শুধু রাসায়নিক পরিবর্তন। এখন এই শব্দটা দিয়েই তো গ্যাঞ্জাম লাগাই দিছে, কারণ উদ্দীপকে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না, আমি তো এখানে বলতে পারবো না যেটা মোমের গলন হয়েছে, উদ্দীপকে তো মোমের দহনই বুঝাইছে, তো দহন তো রাসায়নিক পরিবর্তন, আমাকে তো বলে নাই যে এটা গলন, আমাকে বলছে এটা গলন, আমি তো দেখতেছি মোমের সাথে অক্সিডেশন হয়েছে, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটিতে 3টা ঘটনাই ঘটছে, এটা হচ্ছে আমার কথা, শুধু রাসায়নিক পরিবর্তনই হবে, কারণ মোমের গলন যদি হইতো তাইলে এটা ভৌত পরিবর্তনের অন্তর্ভুক্ত হইতো, কিন্তু উদ্দীপকের বিক্রিয়া তো রাসায়নিক পরিবর্তন। 70টা প্রশ্ন আর নাই না, এই যে 70টা MCQ বললাম, এই 70টা MCQ আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা চ্যাপ্টার 1কে খুব একটা পাত্তা দিতে না, তোমরা একটু পাত্তা দাও, প্লিজ পাত্তা দাও, পাত্তা দিলে জীবনে উন্নতি করা যায়। পরবর্তী ক্লাসে 2য় অধ্যায়ের MCQ নিয়ে আবার তোমাদের সামনে আসছি ইনশাল্লাহ। অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই সবাই কিন্তু তোমাদের বাসা আমার দাওয়াত দিয়ে, বুঝছো, ইলিশ মাছ খাবো চাঁদপুরে গিয়া, বাই বাই।